এটা অবশ্যই যে নেটের প্রবলেম। হ্যাঁ, আমরা ফাইনালি চলে আসছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আশা করি বেশ ভালো আছেন। খুব দুর্দান্ত সময় কাটতেছে আমাদের। ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট শপথ গ্রহণ করেছে গতকালকে বঙ্গভবন থেকে। আমরা সবাই এটা স্বাভাবিকভাবে দেখেছি, এটা এনজয় করেছি। শুধুমাত্র তাই না, এনজয় করিনি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে বহির্বিশ্বের ইউরোপ, আমেরিকা বা পশ্চিমা দেশ পর্যন্ত শুভেচ্ছা জানিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো ফাইনালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাপান থেকে, জাপানের টোকিও থেকে মাসুদুর রহমান, আর ওয়েস্ট বেঙ্গল থেকে গোলাম মর্তুজা। আপনাদের দুজনেই আমার টক শোতে স্বাগতম। আমি শুরুতেই পরিচয় পর্বে যাচ্ছি। মাসুদুর রহমান, আপনি জাপানের টোকিও শহর থেকে যুক্ত হয়েছেন, একটু কাইন্ডলি বলবেন আপনার পরিচয় কিংবা বর্তমান কার্যকলাপ সম্পর্কে একটু। জি, আমি মাসুদুর রহমান, এখন জাপানে অবস্থানরত একজন প্রবাসী। আর আমি আপনার দীর্ঘ ছাত্র রাজনীতিতে ছিলাম। আমি কুমিল্লা উত্তর জেলা সহসাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি আজকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটি যিনি করেছেন, আমাদের আতিক ভাই, ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ওয়েস্ট বাংলার ভাইকে, গোলাম মুর্তুজা ভাই, তিনিও আমাদের সাথে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ মাসুদুর রহমান ভাই। গোলাম মুর্তুজা ভাই, একটু কাইন্ডলি আপনি আমাদেরকে বলবেন আপনি বর্তমানে অবস্থান কোথায় বা রাজনৈতিক অঙ্গনে আপনার পরিস্থিতি সম্পর্কে একটু বলবেন আমাদের দর্শকদের জন্য। আমি গোলাম মুর্তুজা, পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক। আপনার সাইড দিচ্ছি বা হচ্ছে আছে, যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না। রাজনৈতিক পরিচয় আপনার, সেটা আমরা যাই হোক যতটা জানি এনাফ। যাই হোক, আমি একদম শুরুতে একজন ইন্ডিয়ান হিসেবে যুক্ত হই, যখন ভারতের মধ্যে যুক্ত হব তখন রাজনৈতিক পরিচয় আলাদা হবে। আজকে একজন ভারতীয়। জি জি, একদম একদম। আমি আসলে শুরুতে মাসুদুর রহমান ভাই, আপনার জাপানের টাইম অলমোস্ট 12টা, আপনি ঘুমিয়ে যাবেন, সারাদিন কাজ শেষ করে আসছেন। সরাসরি প্রশ্ন উত্তর পর্বে আপনার উদ্দেশ্যে আমার একটা কোশ্চেন আছে একদম। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আজকে দেখতেই পাচ্ছেন যে আমাদের আজকের যে আলোচনার বিষয়টা, যে আগামীর বাংলাদেশ আপনার মতে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমত শুরু করতে চাই যে আমি শ্রদ্ধায় তাদের নামগুলো করতে চাই। আমাদের সাইদ, মুগ্ধ, ওই ভাইদের কথা স্মরণ করে বলতে চাই যে ছাত্র জনতা এবং ছাত্ররা, আমজনতা শুরু করে এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন দল, আমি বিএনপি বলবো না সরাসরি, বিভিন্ন দলের অংশগ্রহণের মাধ্যমে দেখা গেছে আজকে দেশ 17 বছর পর আবার নতুন করে স্বাধীন হয়েছে। তো এটাতে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ, কারণ আমার দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে। এটা আমরা সবাই চেয়েছিলাম, এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের ইচ্ছা ছিল। এখন আমরা এই 17 বছরের পর আমরা এখন আগামীর বাংলাদেশটা কিরকম দেখতে চাই। আমাদের তরুণদের একটাই স্বপ্ন, যে যেখানে নতুন মিডিয়া গুলো বিশেষ করে আপনার কাজ করে, যেমন গায়েব খান, মাহফুজ স্যার, এসব ডিগবাজি নিয়ে তথ্য বের করা যাবে না। নতুন করে আপনার একটা কোশ্চেন ছিল প্লিজ জনাব মাসুদুর রহমান, আগামী 5 বছর পর বা আগামীর বাংলাদেশ আপনার দৃষ্টি থেকে কেমন দেখতে চান? জাস্ট 2-3 লাইনে শেষ করবেন প্লিজ। সরি, হ্যাঁ ভাইয়া, আমাদের আগামীর বাংলাদেশটা আমরা দেখতে চাই যে যেখানে দুর্নীতি, ঘুষ কিছু থাকবে না, এবং আমাদের মতো সাধারণ নাগরিক যারা আছে প্রত্যেকের জন্য সুন্দরভাবে জীবন এস্টাবলিশ করতে পারে, হ্যাঁ, এবং উন্নত দেশগুলোকে ফলো করতে পারে, এবং মত প্রকাশের অধিকার থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মত প্রকাশের অধিকার থাকতে হবে।
জি জি একদম জনাব মাসুদুর রহমান, যেটা আমরা গত 15-16 বছরে দেখতে পাইনি। আমি আমার ফ্যামিলি থেকে প্রেসার আসে, ফেসবুকে কোনো একটা পোস্ট করতে গেলে বা লেখালেখি করতে গেলে আমার শিবির ট্যাগ পাই, জামাত শিবির, বিএনপি ট্যাগ পাই। বা টু বি অনেস্ট, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনোই যুক্ত ছিলাম না। আই এম ভেরি মাচ শিওর যে ফিউচারে হয়তো বাংলাদেশের রাজনীতিতে আমার আসার কোনো পরিকল্পনা নেই। যাই হোক, আমি একদম সরাসরি চলে যাচ্ছি গোলাম মুর্তজা সাহেব আপনার কাছে। আপনি জানেন গতকালকে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, মূল সমন্বয়কারী, তাদেরকে নিয়ে একদম শপথ গ্রহণ করেছেন। আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মোদী সরকারের অর্থাৎ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কি না, বা এটা হ্রাস পাবে কিনা? গোলাম মুর্তজা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি গোলাম মুর্তজা, আমি আপনাকে বলছি। যদি ভুল না করে থাকি, মেবি একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আপনার ওই দিকটায়, একটু কাইন্ডলি আরো একবার বলবেন। গোলাম মুর্তজা, কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আগে জি জি হ্যাঁ, আমি বললাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার গতকাল শপথ গ্রহণ করেছেন। আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদী সরকার অর্থাৎ ভারত সরকারের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক ইতিপূর্বে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার হাসিনার সঙ্গে দেখেছিলাম, সরকারের সাথে যেহেতু জি আমি শুনতে পাচ্ছি, প্লিজ ক্যারি অন, আমি শুনতে পাচ্ছি, প্লিজ ক্যারি অন আপনি। Am I audible? আপনার যদি বেশি নয়েজ হয় বা হচ্ছে কথা বলতে প্রবলেম হয়, আপনি স্লোলি বলেন, কোনো প্রবলেম নাই। এক লাইনে বলেন যে এটা কি কূটনৈতিক সম্পর্কটা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়াতে আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং উনি একজন ভালো অর্থনীতিতে নোবেল পেয়েছেন, বিশ্বব্যাপী ওনার সুনাম রয়েছে, পুরো বিশ্বে ওনার একটা আলাদা পরিচিতি রয়েছে। এক্ষেত্রে শুধু ভারতবর্ষের নাগরিক হিসেবে নয়, পার্শ্ববর্তী দেশ আর একজন বাঙালি হিসেবেও আমরা যথেষ্ট আশাবাদী। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু অর্থনীতির লোক, বাংলাদেশের অর্থনীতিকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং অবশ্যই উনি যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা যথেষ্ট সুনাম অর্জন করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে উনার যা পরিচিতি তা বাংলাদেশকে যথেষ্ট সহায়তা দেবে। জি গোলাম মুর্তজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমি একদম সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি হচ্ছে মাসুদুর রহমান ভাই, আপনার কাছে। বিএনপি একাধিকবার গত 15 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আন্দোলন করেছে। শুধুমাত্র বিএনপি না, এর পাশাপাশি হচ্ছে আরো একাধিক রাজনৈতিক দল, হেফাজতে ইসলাম, কি বলে বাংলাদেশের আরো যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলা প্রধান সারির, বাট একটি বারো সফল হয়নি, অর্থাৎ তাকে পদত্যাগ করাইতে বাধ্য করাইতে পারেনি। ইভেনচুয়ালি বলা যায় সম্পূর্ণ ফেল। বাট আপনার কাছে কি মনে হয় যে আপনার দলের বিএনপির কনফিডেন্স লেভেলটা বা হচ্ছে শক্তিমত্তার ঘাটতি ছিল, বা আপনারা সম্পূর্ণরূপে ব্যর্থ দলগতভাবে? ধন্যবাদ আতিক, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত না। কারণ হচ্ছে বিএনপি এমন একটি দল সারা দেশব্যাপী, ওর জনপ্রিয়তা হচ্ছে আপনার সারা দেশব্যাপী। হ্যাঁ, আপনি দেখেন একটা দলকে দমানোর জন্য আপনার মামলা হামলা থেকে শুরু করে আপনার রাজবন্দী, কারাবন্দী কোনো কিছু বাদ রাখেনি এই দলটাকে দমানোর জন্য। কিন্তু গত 17 বছর কিন্তু এই দলটাকে দামিয়ে রাখতে পারেনি।
এবং আপনার দেখা গেছে আমাদের বিএনপি সহ অন্যান্য দল যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে, প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু আপনার নির্যাতন হতে হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে হত্যা হয়েছে। এবং আমরা এই 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 2024 সালে এসে জানতে পেরেছি আয়নাগরণ নামে একটি বিষয় জানতে পেরেছি, যেটা আমাদের সত্যি অবাক করেছে। সেটি অবশ্যই আমাদের বাঙালি জাতির জন্য লজ্জাজনক, এতে কোনো সন্দেহ নেই। তো তার মানে বলতে চাচ্ছেন যে বিএনপি দলগতভাবে অনেক শক্তিশালী, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে হয়তো কথা বলার মতো তারা সাহস পেলেও বলতে পারেনি, কারণ আমাদের দেশে জানি গত 15-16 বছর থেকে বাক স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না। জি, আমি আপনার কথা বুঝতে পেরেছি, হোপফুলি আমাদের দর্শকরাও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। গোলাম মুর্তজা, আমি আপনার কাছে চলে যাচ্ছি। বাংলাদেশ একাধিকবার ব্যর্থ হয়েছেন। আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা বিষয় ছিল তিস্তা চুক্তিতে ভারতের অনিচ্ছার মূল রিজনটা কি মনে হয় আপনার কাছে? আমি জানি এদিকে আমি কিছু বলবো না, এটা আন্তর্জাতিক ব্যাপার, এটা আমাদের দেশের যারা তিস্তা চুক্তি নিয়ে একদম 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 গা বাঁচিয়ে চললেন আর কি। যাই হোক, আচ্ছা যাই হোক, এই কোশ্চেনটার এগনেস্টে একদম সিমিলার একটা সম্পূরক কোশ্চেন করি। সম্পূরক কোশ্চেনটা হচ্ছে, ভারত বাংলাদেশ মানুষের মধ্যে কি মনে হয় যে একটু সুসম্পর্কের গ্যাপ বা ফারাক, এটা কেন মনে হয় আপনার কাছে? ভারত বাংলাদেশ মানুষের সঙ্গে সুসম্পর্ক, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের একজন নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে নিজের ভাই, নিজের পরিবারের সদস্য মনে হয়। যেহেতু আমাদের ভাষাগত, সংস্কৃতিগত আমাদের এত মিল, প্রত্যেকটা কিছুতে, ভাষা, সংস্কৃতি, কালচার, সমস্ত কিছুতে আমাদের শিক্ষা দীক্ষা, দার্শনিক বিষয়, সমস্ত কিছুতে আমাদের এতটাই মিল যে বাংলাদেশকে কখনোই মনে হয় না যে আমাদের একটা আলাদা রাষ্ট্র বা কিছু। আমাদের সবসময় নিজের আমরা পরিবারের মতো মনে করি। সেক্ষেত্রে আমার মনে হয় না, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু লোক থাকে, আপনার নিজের পরিবারেও দেখবেন যে আপনি সবাইকে নিজের মতো করে রাখতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিছু কিছু লোক থাকে যারা আপনাকে পুরোপুরি ভালোবাসবে, আর কিছু কিছু লোক থাকে যারা একটু হলেও আপনার খুদ বের করার চেষ্টা করবে। অতএব আমাদের দেশেও এরকম কিছু আছে যারা হয়তো এরকম করে, বা বাংলাদেশেও কিছু আছে। জি, অসংখ্য ধন্যবাদ। একদম আমি 3 নম্বর কোশ্চেন নিয়ে জনাব মাসুদুর রহমান, আপনি, আমরা জানি যে আপনি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা উত্তর ছাত্র দলের। বর্তমানে রাজনৈতিক চাপে বা প্রতিহিংসার কারণে বেশ পহেলা জানুয়ারিতে আপনি দেশ ত্যাগ করেছেন। এক কথাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকটা বলা যায় আপনি আত্মগোপনে রয়েছিলেন এতদিন। আজকে হয়তো স্বৈরাচার সরকার নেই, আপনি সামনে চলে আসছেন। এটা আমার কাছে সম্ভব মনে হয় একটু ট্রু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারেক জিয়ার নেতৃত্ব হয়েছে, এটি 2-1 দিন আগে আপনাদের দলের মির্জা ফখরুল আলমগীর মহাসচিব মন্তব্য করেছেন। তার নেতৃত্বে নাকি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এটার সত্যতা সম্পর্কে জানতে চাচ্ছি। এটা নিয়ে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ট্রল হয়েছে, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। দেখেন আতিক, আপনার এই যখন আন্দোলনটা আপনার এই পুরো 35 দিন যাবত হচ্ছিল, তখন কিন্তু আওয়ামী লীগের একেবারেই উপরদস্ত সিনিয়র নেতৃবৃন্দ থেকে একবার ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রতিটা লোকের মুখে কিন্তু শুনেছেন যে এই আন্দোলনটা ছাত্ররা করছে না, ছাত্রদের পাশে এবং ছাত্রদের পেছন থেকে বিএনপি সাপোর্ট দিচ্ছে, বিএনপি এটার পুরো ক্রেডিট নিচ্ছে, বিএনপির মাধ্যমে ইয়াটা হচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের মুখের কথা, এটা আপনার আমার মুখের কথা না। আপনি কি আওয়ামী লীগের এই কথাটাকে বিশ্বাস করে নিচ্ছেন? না, বিশ্বাস অবশ্যই এখানে আপনার বিশ্বাসের বিষয় না। আপনি এটা দেখতে হবে যে এত বড় একটা আন্দোলন, এখানে শুধু আমি বিএনপি বলবো না, ছাত্রদের সাথে আমাদের বিএনপি, জামায়াত, হেফাজত, প্রতিটা সংগঠন একসাথে ছিল এবং সাধারণ জনগণের আপনার ঢল নেমে এসেছে, যার কারণে আজকে এই আন্দোলনটা সফল হয়েছে। তবে আমরা মনে করি যে যদি দলের কোনো কমান্ড হয়, যে দলের নেতৃত্ব, তাহলে একমাত্র তারেক রহমানের নেতৃত্বই ছিল একটা সুসাংগঠনিক নেতৃত্ব। জনাব মাসুদুর রহমান সাহেব, আমি এটা আমার মনে হয় না আমি আপনার সঙ্গে সহমত পোষণ করতেছি। কারণ হচ্ছে ছাত্ররা ডে 1 থেকে মূলত কোঠা
আন্দোলনে নেমে আমি কিন্তু ভাইয়া সরি একটু আমি কিন্তু এখানে একবার বলিনি যে ছাত্ররা করেছে, ছাত্রদের পাশে প্রতিটা দল ছিল, প্রতিটা আমজনতা ছিল, তারা কিন্তু সবাই একসাথে হয়ে আপনার মাঠে নেমেছে। এখানে একটা দল একা সুযোগ নেবে বা ক্রেডিট নেবে তার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা এটা স্পষ্টভাবে প্রমাণিত পাচ্ছি যে যেটা বিএনপির মতো এত বড় বৃহৎ রাজনৈতিক দল, এত পুরনো রাজনৈতিক দল, হেফাজতে ইসলাম, জামাত জামাত শিবির বা বা আরো বেশ কয়েকটা রাজনৈতিক দল ছিল, তারা সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে বলা যায়। কিন্তু ছাত্রদের যে পাওয়ার, ছাত্রদের যে কম্বিনেশন, তাদের যে একতা, এটা অবশ্যই স্বৈরাচার হাসিনাকে তার গদি থেকে নামাতে বাধ্য করেছেন। একদম একটা কোশ্চেনে চলে আসতেছি গোলাম মুর্তজা আপনার কাছে। ভারত বাংলাদেশ সম্পর্ক বেশ চমৎকার ছিল আওয়ামী লীগ সরকারের শাসনামলে। গোলাম মুর্তজা, আপনি আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। ভারত বাংলাদেশ সরকারের আমলে বেশ চমৎকার সম্পর্ক ছিল, সরি শেখ হাসিনা সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক বেশ চমৎকার ছিল। ত্রিপুরা থেকে কলকাতা পর্যন্ত অলমোস্ট 700 কিলোমিটার, একদম কুমিল্লা বর্ডার ত্রিপুরা রাজ্য থেকে, বা ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাওড়া পর্যন্ত প্রায় 700-800 কিলোমিটার। হাসিনা সরকার এই বাংলাদেশের ভেতর দিয়ে রেল চুক্তিতে সম্মতি দিয়েছেন বা এই রেল চুক্তি করেছেন যে আপনারা ত্রিপুরা থেকে যে কলকাতা পশ্চিমবঙ্গে পণ্য যাতায়াতের ক্ষেত্রে যে এদের একটা বন্ধন, সেতু বন্ধন হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাচ্ছিল। এতে অবশ্যই হাসিনা সরকার সম্মতি দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, চলতি বছরের শুরুর দিকে যখন ভুটান সরকার বাংলাদেশে আসে, তখন ভুটান এবং বাংলাদেশ সরকারের মধ্যে ভালো একটা কম্বিনেশন তৈরি হয়, একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় এবং একটা ব্যবসা কেন্দ্রিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু অনলি 62 কিলোমিটার আমাদের হচ্ছে নীলফামারী ডিস্ট্রিক্ট থেকে ভুটানের দূরত্ব, যেটা হচ্ছে একদম চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে যদি আমরা যাই, আপনারা যদি শিলিগুড়ি করিডোর ড্রাইভ ব্যবহার করতে দেন অনলি 62 কিলোমিটার। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে মোদী সরকার কেন এতে সম্মতি দিচ্ছিল না? প্লিজ একটু এই বিষয়টা ক্লিয়ার করবেন। কি উনি কি দুঃখিত দর্শক, উনি মেবি একটু বের হয়ে গেছে, আমি তাকে আরো একবার অ্যাড করে নিচ্ছি, একটু কাইন্ডলি। হ্যাঁ একটু প্লিজ। গোলাম মুর্তজা, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। একটু তার ওই দিকটা মেবি একটু নেটওয়ার্ক প্রবলেম, আমি উত্তরটা তার কাছ থেকে একটু জানবো। আশা করি এর মধ্যে চলে আসবে। আমি এর পাশাপাশি একটা সম্পর্ক কোশ্চেন আপনাকে মাসুদুর রহমান করে রাখতেছি, উনি আসার আগ পর্যন্ত আপনি, বাট আমার কাছে সব থেকে ভ্যালুয়েবল কোশ্চেন এটাই মনে হয়েছে, বাট এই সময়টাতে উনি চলে গেছে। দেখি তাকে পাই কিনা আমি। মাসুদুর রহমান সাহেব, আমি আপনার কাছ থেকে আরো একটা কোশ্চেন চাচ্ছি। দেশের মানুষ বিএনপি, আওয়ামী লীগ কিংবা পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কেউ চায় না, নতুন নেতৃত্ব চায়। এই বিষয়ে আপনার মন্তব্য কি, একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন। দেখেন এখানে যেহেতু আপনার আমাদের একটা স্বাধীন দেশ, এখানে জনগণের মত প্রকাশ করার একটা ক্ষমতা রাখে। হ্যাঁ, এই তো মুর্তজা ভাই আসছে। জি জি, প্রশ্নটা করে যাচ্ছি আমি। মাসুদুর রহমান সাহেব, আচ্ছা উনি, হ্যাঁ জি আপনি ক্যারি অন প্লিজ। যেহেতু আপনার এই সাধারণ জনগণের ভোট প্রদান করার একটা ক্যাপাসিটি ছিল না গত 17 বছর, এখন আমরা সাধারণ জনগণ হিসেবে সবারই দাবি হচ্ছে যে আমাদের এই সরকার যে আপনার অন্তর্কালীন সরকার তৈরি করা হয়েছে, এই সরকারে আমাদের একটা ভোট প্রদান করার মতো একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিবে, একটা সুন্দর একটা কাঠামোতে আনবে, যেখানে আমাদের তরুণরা, আমরা তরুণরা কিন্তু ভোট দিতে পারছি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মনের কষ্ট। এখন আমরা আওয়ামী লীগ, বিএনপি কিছু বুঝি না। মূল বিষয়টা যেখানে আমি আমার দলের কথাটা বলবো, আপনার যদি দলকে আপনার এই ভোট প্রদান করতে পারে, আমার বিশ্বাস যে এই তরুণরা আবার এই তারেক রহমানকেই ভোট দিবে এবং তারেক রহমানকেই দেশের রাজা হিসেবে গণ্য করে নিবে। তারেক রহমানের হাতকেই শক্তিশালী করে দেশ উন্নতির দিকে যাবে। সাহেব একটু প্লিজ বিয়াদবি মাফ করবেন, আপনাকে আমি থামাচ্ছি।
অ্যাকচুয়ালি আমরা গণতান্ত্রিক দেশে যদি আপনি আবার ওই রাজার ওয়ার্ডটা ইউজ করলেন, আমি সম্পূর্ণরূপে আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আমরা গণতান্ত্রিক দেশ ভাই, আপনি অ্যাজ এ সরকার বলতে পারেন বা সরকার প্রধান বলতে পারেন, কারণ রাজ্য শাসন করার বিষয়টা বা আগেরকার দিনে হয়তো আমরা বই পুস্তকে পড়ে আসছি যে রাজা বা রাজার শাসন আমল। ভাইয়া এটা হচ্ছে এক্স্যাক্টলি স্লিপ অফ টাং। রাজা বলতে আমাদের রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান। জি জি জি, দেখতে যাই। আমি আসলে যে কোশ্চেনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিছিলাম, এর মধ্যেই গোলাম মুর্তজা নেট প্রবলেম কিনা উনি আসলে একটা দাওয়াতে যাচ্ছিল, এর মধ্যেই বের হয়ে গেল। আচ্ছা আমি দেখি তাকে আমি আরেকটা বার নিয়ে আসা যায় কিনা, একটু প্লিজ। গোলাম মুর্তজা, আপনি ততক্ষণে আপনার দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে পারেন, বা কি বার্তা দেন? তার দিক থেকে আমি একটা মেসেজ জনাব মাসুদুর রহমান সাহেব, হোপফুলি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি, দেশের মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা এটাই থাকবে যে আমাদের যে আমরা আমি একটা ছোট করে বলতে চাই, একটা উদাহরণ দিয়ে, যে আমরা কিন্তু আপনার একটা পরিবারের যদি একজন কর্মজীবী থাকে, আমরা কর্মজীবীতে দেখা গেছে আপনার 5 জন ঘরের সদস্য থাকে, একজন কর্মজীবী থাকলে 4 জন ওনার দিকে তাকিয়ে থাকে। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু এই সিস্টেমটা নাই। আপনার আমাদের এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। আমরা যে 5 জনকে আমরা উদ্যোক্তা হিসেবে বা বিভিন্ন আমরা কৃষি খাত বলি, এরপরে আপনার যেই খাতগুলো আছে আমরা কাজ করতে হবে এবং তরুণদেরকে প্রায়োরিটি দিতে হবে। আমার বিশ্বাস আমার দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং সুন্দর একটি দেশ হিসেবে পুরো বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি। জনাব মাসুদুর রহমান সাহেব, আমরা বর্তমানে বাংলাদেশে আছি, একদম কাছ থেকে দেখতেছি যেটা বর্তমান ছাত্র সমাজ শপথ গ্রহণের আগে বা পরে বর্তমান প্রেক্ষাপট একদম ছোট থেকে 10 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম ভার্সিটি লেভেলে পড়ুয়া শিক্ষার্থী পর্যন্ত ট্রাফিক জ্যাম বা হচ্ছে বাজার তদারকি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হচ্ছে, নতুন করে ভাড়া পুনর্নির্ধারণ, রাস্তাঘাটের ভাড়া পুনর্নির্ধারণ, সেই থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে ভালো দখল রাখতেছে বা ভালো দক্ষতার পরিচয় দিচ্ছে। আমরা জনগণ, আমরা বাংলাদেশের আপামর জনতা অ্যাটলিস্ট বিলিভ করি, বা আমার কাছে সামহ মনে হচ্ছে, শুধু আমার কাছে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে তারা চাচ্ছে এই গভর্নমেন্ট অ্যাটলিস্ট 5 থেকে 6 বছর থাকুক। কারণ আমরা ইতিমধ্যে 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির শাসনামল দেখেছি, 9-10 থেকে শুরু করে একদম 24 পর্যন্ত শেখ হাসিনার শাসনামল দেখলাম। ওভারঅল আমাদের বাংলাদেশের প্রধান 2 রাজনৈতিক দল ইতিমধ্যে লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, বাট আউটপুট হিসেবে আমরা দেখেছি হচ্ছে আন্তর্জাতিক ডলারের মান বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, ঘুষ থেকে শুরু করে এয়ার টিকেট, ব্ল্যাক, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এখন আপনি যদি কোনো রাজনৈতিক পরিচয় না দিয়ে এজ এ সাধারণভাবে যদি বিষয়টা বলেন, এই সরকারকে কি 5 বছর সময় দেওয়া যেতে পারে? না দেখেন, এটা আমি এই বিষয়টা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না, কারণ এখানে আমরা হয়তো নাগরিক হিসেবে যদি কথা বলতে চাই, আপনি 1 মিনিটের জন্য আপনি ভুলে যান যে আপনি বাংলাদেশ জাতীয়বাদী দলের কোন একটা কর্মী, যে জাস্ট একদম সাধারণ একজন মানুষ হিসেবে বলেন যে আমরা 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে বিএনপি শাসনামল দেখলাম, 10 থেকে 24 পর্যন্ত হাসিনার শাসনামল দেখলাম। এখন কি মনে হয় যে ডক্টর ইউনূস, একটু আগে গোলাম মুর্তজার কাছ থেকে আমি শুনলাম যে উনি দেশ বরণ্য, বিশ্ববিখ্যাত, খুব ভালো, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে প্রত্যেকটা দেশে তার পরিচিতি আছে, আপনি জানেন বা ইতিপূর্বে বই পুস্তকে পড়েছেন। কানাডার মতো দেশে ক্লাস 7-এ তার
ইংলিশ বইয়ে আপনার হচ্ছে তার জীবনী ওভারঅল উনি বেশ কি বলে গ্রহণযোগ্যতা সম্পন্নময় একটা মানুষ। তাকে কি আপনারা বিলিভ করতে পারতেছেন না? আমি আপনার দেখেন এখানে বিলিফের কথাটা এভাবে না বলে আমি বলি, উনি ডক্টর ইউনূস স্যার ওনার যে বিচক্ষণতা মেধা, উনি এই জায়গাটাতে কিন্তু এভাবে আসে নাই, উনি ধাপে ধাপে এই জায়গাটাতে আসছে। আপনি কানাডার কথা বলেছেন, আপনি জানলে খুশি হবেন ওনার নাম কিন্তু জাপানের বইয়েতে ওনার নাম আছে। আপনার জাপানের বইয়ে একটা অধ্যায়ে তো ওনার নাম আছে। এখন আমার কথা হচ্ছে উনি এই অনেক দেশ ঘুরেছে, ওনার প্রতিটা দেশের একটা ধারণা মেমোরি ওনার মাথায় আছে। দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা ইউনূস স্যার অবশ্যই ভালো জানে এবং করবে। কিন্তু এখানে যে 5 বছর 6 বছর 3 বছর এই জিনিসটা নিয়ে আমি এখন কোনো মানে মতামত প্রকাশ করতে চাচ্ছি না। আপনার রাজনৈতিক অঙ্গনের মানুষ, আমার একটু হাসি পাচ্ছে। আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না, একটু গা বাঁচিয়ে চললেন। আমার ভাই গোলাম মর্তুজা পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিল, তাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে তিস্তা চুক্তি নিয়ে কিছু বলার জন্য, উনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। আমি জানি না এগুলো আপনারা কেন অ্যাভয়েড করতেছেন। বাট আমার আরো একটা কোশ্চেন ইজ তরুণ ছাত্র সমাজের আন্দোলনের সফলতার গোর মিঠাই মিষ্টি বিএনপি খেতে চাচ্ছে বা এটার সুযোগ বিএনপি নেওয়ার জন্য মুখিয়ে আছে। এটা আমার কথা না, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা এই কোশ্চেন গুলা কালেক্ট করা। প্লিজ এ বিষয়ে কি বলবেন আপনি? আমি দেখেন, আপনি শুধু আমি বিএনপি না, আমি আমার উপজেলা মুরাদনগর নিয়েও এখানে একটু কথা বলতে চাই। আমি আপনাকে দেখেন, আমাদের এই মুরাদনগর মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকুবাদ সাহেব, উনি দীর্ঘ 30 বছর এই মুরাদনগরের খেদমত করেছে। আজকে আমরা জানি যে 17 বছর শেখ হাসিনা উনি ক্ষমতায় থাকলে নাকি আপনার এই স্বৈরাচার হয়ে যায়। তো ওই জিনিসটা যদি হতো তাহলে আমাদের মুরাদনগর উপজেলা নিয়ে যদি আমি কথা বলি, যিনি 30 বছর এই মুরাদনগরটা শাসন করেছে, আজকে ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে 21 গ্রেনেড হামলার মিথ্যা একটি অপবাদ দিয়ে দেশ থেকে ত্যাগ করেছে, মানে ত্যাগ করতে বাধ্য করেছে। আমি যেটা বলতে চাচ্ছি, তো আপনার আওয়ামী লীগ যে গত এই সময় ট্রামগুলো যে চালিয়েছে, প্রতিটা সাধারণ জনগণের চোখে দিয়ে পানি এসেছে আর বলেছে যে আমরা আমাদের নেতা কাইকুবাদ সাহেবকে চাচ্ছি, আমাদের যিনি খাদেমকে চাচ্ছি, যিনি আমাদের মুরাদনগর নিয়ে কাজ মানে ভবিষ্যৎ পরিকল্পনা থেকে শুরু করে সবকিছু উনি করেছে। এখন আপনি যে প্রশ্নটাতে আসছেন, এটার উদাহরণটা আমি কেন টানলাম বলতেছি যে বিএনপি এটার আপনার মুখ লুকিয়ে আছে খাবে বলে, এটা ভাইয়া সম্পূর্ণ ভুল। আপনার ধারণাটা ভুল, এই ধারণা থেকে আপনি বেরিয়ে আসতে হবে। কারণ যদি জনগণ সুন্দর একটা, যদি ইউনূস স্যার আমাদের একটা সুন্দর নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি করে, আর এখানে যদি জনগণ তার মত প্রকাশের পাশাপাশি সে ভোট প্রদান করতে পারে, আমার বিশ্বাস যে বিএনপি আপনার আগামীতে আবার ক্ষমতায় আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। কারণ আপনি জানেন যে আমি গত 5 বছর থেকে কুমিল্লার মুরাদনগরে থাকি। শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ জনাব মোফাজ্জল হোসেন কাইকুবাদের যে জনপ্রিয়তা, এটা আমি খুব কাছ থেকে দেখতেছি বা এখনো শুনি। বা এর আগের যে সংসদ সদস্য ছিল ইউসুফ আব্দুল্লাহ হারুন বা হচ্ছে জাহাঙ্গীর সাহেব, বর্তমানে যে সংসদ ভেঙে দেওয়ার যে রাজনীতিবিদ, একদম কাছ থেকে। বাট এটা সত্যি যে আই এম ভেরি মাচ শিওর যে লাস্ট 2টা যে আমরা মেম্বার অফ পার্লামেন্ট পেলাম, তার থেকে তুলনামাফিক আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী মানুষ হচ্ছে মোফাজ্জল হোসেন কাইকুবাদ। যাই হোক, আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল, যে তার মানে আপনি বলতে চাচ্ছিলেন যে এটার গুড় বা মিঠাই, চিনি, যাই হোক মিষ্টি জাতীয় খাবার, এটা এই সুযোগটা তারা নিচ্ছে না। এটা অনেকটা বলা যায় যে এটা গণমানুষের দাবি ছিল, স্বৈরাচার সরকার পতন সবকিছু।
জনাব মাসুদুর রহমান সাহেব, আসলে সর্বোপরি আমি সবসময় বিলিভ করি কি কথা ডাবল আসতেছে, কি আমার কথা কি ডাবল শোনা যায় মাসুদ ভাই? না 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 না, শুনতেছি, ভালো শুনতেছি। ও আচ্ছা, হ্যাঁ, তো তার মানে আপনি স্বীকার করতে চাচ্ছেন না যে এটার সুযোগ নিতে পারতেছে না, বাট ইনস্ট্যান্ট একদম কত মানুষ শহীদ হলো, কত মানুষ আহত হলো। আমরা যখন স্বৈরাচার হাসিনা সরকারকে পদত্যাগ করাতে বাধ্য হলাম বা এই ছাত্র সমাজের মাধ্যমে, এন্ড দেন একদিন বা দুই দিন পরেই হচ্ছে আমাদের আপনাদের জাতীয়বাদী দল বিএনপি ঢাকা নয়াপল্টনে তাদের প্রধান কার্যালয়ের সামনে বড় সমাবেশ করলেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল। এইটা নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা লোকমুখে একটু নেতিবাচক কথা শুনেছি, যে একটা ভার্চুয়াল একটা পোস্ট, সেটা হচ্ছে আপনার বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন শহীদের রক্ত শুকানোর আগেই যেই দল হচ্ছে রাজপথে মিছিল ডাকতে পারে ক্ষমতায় বসার জন্য, এই দলকে আমরা চাই না। এভাবে একটা এই ব্যাখ্যাটাকে, এই সামাজিক মাধ্যমের উক্তিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা ব্যাখ্যা করবেন? দেখেন, হ্যাঁ ভাই, আমি আপনাকে এখানে এই জায়গাটাতে একটু অ্যাড করতে চাচ্ছি। আপনার আওয়ামী লীগ কিন্তু এখন শেখ হাসিনা দেশ ছেড়ে গেছে, আওয়ামী লীগ কিন্তু এখনো দেশ থেকে যায়নি। যে গুজবটা ছড়ানো হচ্ছে, এটা একটা আপনার এক ধরনের গুজব। কারণ এখানে দেশনায়ক তারেক রহমান আপনার যে এই সম্মেলন, আপনাদের যে প্রোগ্রামটা ঢাকা পল্টনে ডেকেছিল, কারণ প্রতিটা মানুষের আপনার ক্ষোভ আছে এই দলটার প্রতি এবং এই দলের প্রতিটা মানুষের প্রতি, কারণ তারা যে অত্যাচার আপনার চালিয়ে গেছে, ওই অত্যাচার গুলো থেকে আপনার যে নতুন করে যেন কেউ তাদের উপরে কোনো ধরনের অত্যাচারিত ভাবে না আসে বা না করে, এই বার্তাটা দেওয়ার জন্য কিন্তু আপনার ওই এই প্রোগ্রামটা করা হয়েছিল। ঠিক আছে, ওইখানে আমাদেরকে যে মেসেজটা ছিল যে কোনো আওয়ামী লীগের কর্মীর গায়ে হাত দেওয়া যাবে না এবং কোনো বাড়িঘর ভাঙচুর করা যাবে না, এবং পাশাপাশি তাদের এই যে ছাত্র সমাজরা আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আপনার মৃত্যুবরণ করেছে, তাদের জন্য কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জি জি, একদম। তো তার মানে আপনি বিষয়টা ক্লিয়ার করছেন যে আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বার্তাই ছিল যে স্বৈরাচার সরকার হাসিনার পদত্যাগের পর দেশে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অরাজকতা সৃষ্টি না হয়, এর জন্য তাদের একটা বার্তা ছিল দেশবাসীর উদ্দেশ্যে। একদম ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই কি বলে এই একটা কোশ্চেন, একটা মেসেজ বার্তা মেবি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত যাবে, যারা এই বিষয়ে ভুল বুঝেছিল তাদের ভুলটা হয়তো বা ভাঙবে। উনি আসলে আমাদের যে আরো একটা অতিথি আমাকে বললো টেক্সট করে যে 10 মিনিট পরে আসবে, অলমোস্ট 10 মিনিট হয়ে গেছে। মাসুদুর রহমান সাহেব, আপনি দেশে ব্যাক করতেছেন কবে? আমি যতটুকু ভুল না, আমার যতটুকু স্মরণ হয়, আপনি গত বছরের 31 জানুয়ারি বাংলাদেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন, এবং কি 1 জানুয়ারির বর্তমান বছর 24 সালে জাপানে ল্যান্ড করেন। অলমোস্ট 8 মাস যদি ভুল না করে থাকি, 8 মাস 10 দিন বা 9 দিন। আজকে আপনার দেশে আসার পরিকল্পনা কি? লম্বা সময় ধরে কি দেশের বাইরেই থাকবেন, নাকি যেহেতু হাসিনা সরকার নেমে গেছে, সামনে যদি কোনো নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, তখন দেশে চলে আসবেন? দেখেন, এখানে আমি দেখেন যে দেশ ছেড়ে আসছি, আমাদের শুধু আমি এটা আমার নিজের কথা করে বলবো না, যারা প্রবাসী অনেকের কাছে দেখা গেছে আপনার সরকারের কাছে আমাদেরকে কামলা হিসেবে এখন আখ্যায়িত করা হয়েছে আওয়ামী লীগ সরকারের কাছে। হ্যাঁ, কিন্তু এই আপনার প্রবাসীরা কিন্তু আপনার দেশ ত্যাগ করার একটা রিজম হচ্ছে, সবচেয়ে বড় রিজম, অনেকেই নির্যাতিত ভাই, এটা আপনার জানতে হবে। আপনার যে কোনো ভাবে দেখা গেছে হয় সে পারিবারিক ভাবে তাকে নির্যাতন করা হয়েছে, ওর শারীরিক নির্যাতন করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে, মামলা হামলা করে
সবকিছু দিয়ে আপনার আমার আমার একজন ভাই আপনার কমেন্ট করেছে আমার কথা নাকি ডাবল আসতেছে। জি জি, একটু ডাবল আসতেছে। আপনি আপনি যদি একটু ফোনটা একটু নেটওয়ার্ক প্রবলেম কিনা আমি জানি না। আমার এখানে তো নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কথা না। না, আমি আপনার কথা একটাই শুনতেছি, বাট মেবি আমাদের দর্শকরা মেবি ডাবল শুনতেছে আর কি। আপনি তো আমি আপনার দেশে তখনই ঢুকবো যদি আপনার দেশ নির্বাচনের একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হোক, যেখানে আমারও একটা ইচ্ছা আছে। আমি আজকে অনেক বছর মানে নিজের ভোট প্রদান করে আমার নিজের যে একটা আমি যে নাগরিক এই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। তো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি দেশে ফেরার চেষ্টা করব কি আর কি ভাই। আপনি বলতে চাচ্ছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোন একটা উৎসব মুখর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তারপরে হয়তো বা আপনি দেশে ফিরবেন। কি বলে জনাব মাসুদুর রহমান সাহেব, আপনাকে আমি একটা সম্পর্ক কোশ্চেন করতে চাচ্ছি। জাপানে আমাদের দেশ থেকে যদি ঢুকতে হয়, ফর এক্সাম্পল কোন একটা মানুষ 14, 15, 16, 17 লাখ পর্যন্ত টাকা লাগে। আপনি 6 মাস থেকে গেছেন, হোপফুলি এই টাকা উঠাইতে পারেন নাই, বাট 3 মাস পরে যদি আপনার এই ফর এক্সাম্পল সাপোজ যদি রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা জাতীয় নির্বাচন দেয়, তখন যদি আপনি চলে আসেন, আপনার তার মানে কি দেশের মানুষ কি মিন করবে যে রাজনৈতিক অঙ্গনে উপার্জন বেশি বা হচ্ছে এইখান থেকে ভালো আর্নিং সোর্স আছে মোর দেন জাপান? বিষয়টা কি এমন? না ভাইয়া, এটা তো আসলে ইয়া করার কোনো বিষয় না। আপনি তো আগে ওটা দেখতে হবে যে একটা সরকার 17 বছর থাকার পর মানে সে কিরকম আপনার প্রতিটা বিএনপি কর্মীর উপরে নির্যাতন চালিয়েছে, আজকে দেশ ছাড়তে বাধ্য করেছে আমার মতো অনেক কর্মীদেরকে। আমরা জাপান বলেন আর ইয়া বলেন, নিজের দেশের মতো শান্তি কোথাও নেই। জি জনাব মাসুদুর রহমান সাহেব, আমার কাছে যতটুকু মনে হয় যে আপনার আমি পার্সোনালি আপনার সঙ্গে যেভাবে কাছ থেকে জানি, আমার কাছে মনে হয় যে আপনি রাজনৈতিক প্রতিহিংসার কারণ অন্যতম একটা যে দেশ ছাড়ার পিছনে, আর হয়তো বা ফ্যামিলির সদস্যদের ভালোবাসা কিংবা আপনার দলকে ভালোবাসার, আপনার দলের ভালোবাসা টানে হয়তো আপনি দেশে চলে আসবেন, এই বিশ্বাসটা আমি করি ব্যক্তিগতভাবে। জনাব মাসুদুর রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তার আগে আমার কোশ্চেনটা থেকেই গেল, ভাগ্যিস ও এমন একটা সময় বের হয়ে গেল, আমি ওই উত্তরটা পাইনি যে হাসিনা সরকার আর মোদী সরকারের মধ্যে এত প্রেম বন্ধনময় একটা সম্পর্ক, তারপরেও হাসিনা এত লম্বা সময় এত 700-800 কিলোমিটার রাস্তা বাংলাদেশের ভিতর দিয়ে একদম উইদাউট চেকিং তারা হচ্ছে এই সুযোগটা পায়, এই অপরচুনিটি পায়। আমাদের দেশের সরকার কেন মাত্র 60 কিলোমিটার 62 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি মানে করিডোর দিয়ে কেন আমরা ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করতে পারবো না? এই কোশ্চেনের উত্তরটা উনি কি দেয় জাস্ট এটা আমার জানার জন্য খুব একটা মানে প্ল্যান ছিল এক কথায়। ও জানতো না যে আমি তাকে এই কোশ্চেনটা করে বসবো। এখন উনি কি উত্তর কালেক্ট করতেছে কারো কাছ থেকে, তার সিনিয়র পার্সনদের কাছ থেকে? আমি একটু সন্দেহান, যথেষ্ট সন্দেহান। আমাকে বলছে যে মাসুদুর রহমান ভাইকে দিয়ে 15 মিনিট চালাও। আমার কাছে মনে হয় যে 15 মিনিট অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু যোগাযোগ করেন, ওর সাথে একটু যোগাযোগ করে দেখেন, আপনার লাইনে আনার ট্রাই করেন। আমি চেষ্টা করতেছি জনাব মাসুদুর রহমান সাহেব, আপনার মুরাদনগর মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? এই আপনি কথা বলতে থাকেন, আমি এদিক থেকে দেখি তাকে নিয়ে আসা যায় কিনা। জি, মুরাদনগর মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? ও না না না, আমি মেবি এটা সম্পর্কে একটু বলছেন। আপনার কাছে আমরা জানি যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে একদম ধ্বংস বিধ্বস্ত একটা দেশ পরিণত হয়েছিল। এই খুব বেশি দিন তো হয়নি, 50 বা 70 বছর, আমাদের স্বাধীনতার 30 বছর আগে জন্ম নেওয়া একটা দেশ বলা যায়। নতুন করে এত দূর কেন, কিভাবে আগালো, বা আমার দেশের মানুষ আপনি ওইখান থেকে গত 8 মাসে কি শিখলেন যে বার্তাটুকু আমার দেশের মানুষকে দিলে আমরাও জাপানের মতো বা কাছাকাছি একটা দেশে আগামী 15-20 বছরে পরিণত হব? কোন কাজগুলা বা কোথায় কারেকশন করা উচিত একটু কাইন্ডলি বলতে থাকেন, আমি ততক্ষণে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি। জি ধন্যবাদ।
দেখেন, আপনার একটা দেশে আপনি যখন যাবেন ওই দেশের রুলস রেগুলেশন সবকিছু আপনার জানতে হবে, এবং ওইখানে কি রকম নিয়ম নীতিতে চলে দেশটা ওই ইয়াতেও আপনি জানতে হবে। আমি এই জাপানে এসে কিছু জিনিস মানে সত্যি অবাক হয়ে গেছি, মানে জেনে যে আসলে একটা দেশ চালানোর মতো যে আপনার কি কি পদক্ষেপ নিতে পারে সরকার। আপনার সরকার প্রথমত এখানে বিদেশি হোক, দেশের লোক হোক বা জাপানের নাগরিক হোক, সবাইকে সমান অধিকার দিয়ে রাখছে। এখানে কেউ যে চাইলে তার মতের বিরুদ্ধে যে একটা অন্যায় করে ফেলবে ওই সুযোগটা নেই। আপনার সবকিছু নিয়ম নীতির মধ্যে আনতে হবে। আপনি যদি একটা দেশের এই নতুন ভাবে তৈরি করতে চান, তো দেশটার আপনার দেশের যত দেখা গেছে আপনার বড় বড় দেশগুলো আছে, আমাদের উন্নত দেশগুলোতে আপনি ফলো করতে হবে। উন্নত দেশগুলোতে আপনি যখন ফলো করবেন যে আপনার দেশগুলোর চিন্তা ভাবনা গুলো নিয়ে কাজ করতে হবে। যে কাজ করলে আপনার দেশ আমার বিশ্বাস যে সামনের দিকে এগিয়ে যাবে। জনাব মাসুদুর রহমান সাহেব, আপনি বাংলাদেশটাকে লম্বা সময় ধরে দেখেছেন, বিশেষ করে কুমিল্লাকে। আমরা সবাই জানি যে গভর্নমেন্ট যে চাকরির কোঠা সেখানে বর্তমানে 93% করে এসেছে, বাট এর আগে কোঠার বাইরেও মানে একটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমাদের দেশে যে একটা ঘুষ বাণিজ্য ছিল, এটা আমাদের প্রকৃত মেধারা সুযোগ পাওয়া থেকে বঞ্চিত অন্যতম একটা রিজন বলা যায় আমার কাছ থেকে। কারণ আপনি মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান, যতই মেধা সম্পন্ন থাকি না কেন, যদি এখানে ঘুষ বাণিজ্যের প্রশ্রয় হয় সেই ক্ষেত্রে খুব বড় একটা বাধা আমাদের জাতির জন্য। অনেকে মন্তব্য করে বর্তমান বিরোধী দল বলতে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিরোধী দল বলাই যাচ্ছে যে বিএনপি, কারণ আওয়ামী লীগ যদি দেশে নাই থাকে অ্যাটলিস্ট বিএনপি আছে। অনেকেই বলতেছে, আমি বলতেছি না, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মানুষের মুখে শুনি গত 17 বছর থেকে বিএনপি ক্ষুধার্ত, বিএনপি কে মানুষ চাচ্ছে না। এখন যদি আসে আওয়ামী লীগের থেকে ভয়ঙ্কর আকার ধারণ করবে। কেন ভাই, মানুষকে এই আস্থাটুকু কেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিশ্বাসটা করাইতে পারছে না? একটু কাইন্ডলি বলবেন। দেখেন আতিক, আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত না। কারণ আপনি দেখেছেন যে গত 17 বছর বিএনপিকে কিভাবে, আমি বলছি না, আপনি হয়তো পার্সোনালি জানেন যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে, কিন্তু আপনার প্রশ্নটার কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি আর কি। আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি যে তথ্যটা বের করেছেন ওই তথ্যটার আলোকে আমি বলছি যে গত 17 বছর বিএনপিকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন দলকে এই পরিমাণ নির্যাতন স্বীকার করতে হয় নাই। এবং এই দলটাকে ভাঙার জন্য শেখ হাসিনা সরকার প্রতিটা মানে যে পরিমাণ পদক্ষেপ এবং স্টেপ গুলো নিয়েছে, কিন্তু আপনি দেখেন তারেক রহমানকে দেশের বাহিরে রেখেছে, ওনাকে দেশে ঢুকতে দেয়নি। খালেদা জিয়াকে আজকে কতটা বছর কারাবন্দি করে রেখেছে। উন্নত চিকিৎসা করার জন্য ওনাকে দেশের বাহিরে যেতে দেয়নি। উনি বারবার আপনার আবেদন করেছে যে আমাকে উন্নত চিকিৎসা দরকার। এবং আমরা এইরকম নাটকও শুনেছি ওনার পাসপোর্ট আটকে রাখতে। একটি দেশের প্রধান যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, উনি 3 বারের প্রধানমন্ত্রী, ওনার পাসপোর্ট আটকে রাখছে, ওনাকে দেশের বাইরে যেতে দেবে না, চিকিৎসা করতে দিবে না, উনি এখানে মৃত্যুবরণ করবে। তো শেখ হাসিনা সরকার যেই রকম চিন্তা ভাবনা করেছিল, হয়তো আল্লাহ তাআলার বড় একটা রহমত ছিল যে দেশটাকে আসলে বাঁচাতে হবে বা দেশের মানুষদেরকে বাঁচাতে হবে, যার কারণে এই শেখ হাসিনার কথা নাই বার্তা নাই, হঠাৎ একটা অধঃপতন চলে আসছে। এবার বিএনপি ক্ষুধার্ত কিনা আপনি যে কথাটা বললেন, দেখেন বিএনপি নির্যাতিত, বিএনপি ক্ষুধার্ত না। বিএনপি আমাদের দেশনায়ক তারেক রহমানের একটাই কথা যে বিএনপি
নির্যাতিত যতটুকু হয়েছে তুমি কাউকে নির্যাতন করতে দিবে না। তো আপনার ওই মেসেজটাতে বুঝতে হবে যে উনি যেহেতু লন্ডনে অনেক দিন দেশের বাইরে ছিলেন, একটা দেশকে পরিচালনা কিভাবে করতে হবে এবং দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তো উনি কিন্তু প্রতিনিয়ত এই দেশ নিয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ওনার কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এবং প্রতিটা মেসেজ দিচ্ছেন যে কোনো ধরনের দুর্নীতির সাথে কেউ যেন সম্পৃক্ততা না হয়। আপনি জেনে আরো খুশি হবেন যে গত 2 দিন আগে কয়েকটা মেসেজ আসছে বিএনপি এবং ছাত্র দলের কিছু লোক আপনার কিছু ওই লুটপাট এবং কিছু ভাঙচুরের সাথে জড়িত ছিল বিদায় তাদেরকে দল থেকে আপনার সাথে সাথে বহিষ্কার জানানো হয়েছে। ঠিক আছে, ওইটা থেকে আপনি একটা মেসেজ জানবেন জি, আমি যে তারেক রহমান ক্ষুধার্ত কোনো করতে দিবে না। জি, একটা সম্পর্ক কোশ্চেন করতেছি। দেশে বর্তমানে সরকার শপথ গ্রহণের পূর্বে মাঝখানে 2 দিন বা 3 দিনের মতো একটা নৈরাজ্যময় মুহূর্ত তৈরি হয়েছিল সারা দেশব্যাপী। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আর কি যে এটা আসলে কি বলবো, এটা স্পেসিফিকলি হয়তো বিএনপি পন্থী যারা রাজনীতিবিদ আছে তারা বলতেছে যে হাসিনা সরকার চলে গেছে, বাট হাসিনার যারা একদম রোড লেভেলের বা হাসিনা বাহিনী, বিশেষ করে গত 15-16 বছরে যে তার নিজস্ব বাহিনী ছিল, ইন্ডিয়ান কিছু এজেন্ট ছিল, তাদের সমন্বয়ে নাকি এই ধ্বংসাযজ্ঞটা চালিয়েছে। আবার বিএনপির কাছ থেকে মানে এটা বিএনপির কাছ থেকে শুনেছি, বাট আওয়ামী লীগ তারা বলেছে এটা নাকি বিএনপি তার দলের নেতাকর্মীদের মাধ্যমে ঘটেছে। এই বিষয়ে আপনার কি মন্তব্য? দেখেন, আপনি যে কথা বলছেন, আপনি এই পৃথিবীর কোন দেশে পাবেন যে যেই দেশের মানুষ আপনার এই কাজ খোঁজার জন্য বা বেকারত্ব দূর করার জন্য দেশ ত্যাগ করে প্রবাসের খাতায় নাম লিখতেছে, আর ওই দেশে ইন্ডিয়ার মতো দেশ থেকে 80,000 লোক এনে আপনার পুলিশ প্রশাসনে কাজ করাচ্ছে এবং 26 লাখ লোক বাংলাদেশে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে। তো এতে কি আপনার বোঝা যায় না যে এই দেশটাকে শেখ হাসিনা আপনার ইন্ডিয়াকে দেওয়ার জন্য এবং এই দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য যে এই কার্যক্রমগুলো ওনার ছিল এবং এখনো যে আপনার এই যে আপনার কাছে কি মানে এটার কোনো মানে এভিডেন্স আছে যে ভারতের 80,000 নাগরিক বাংলাদেশের বিভিন্ন কাজে যুক্ত আছে? আপনার এটা তো আপনার প্রতিটা মিডিয়া থেকে আমরা এগুলো জেনেছি। আমরা এগুলো স্ট্রিক্টলি কোনো পাইনি যে হ্যাঁ এখান থেকে প্রতিদিন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে কিন্তু জানতে পেরেছি যে 80,000-এর মতো পুলিশ সদস্য এই ইন্ডিয়ার এই বাংলাদেশে চাকরিতে ছিল। আবার আমরা যে এটাও তো দেখলাম যে আপনার দেশ স্বাধীন হওয়ার পরপরই বিমানবন্দর দিয়ে এই যে ভিডিও ফুটেজ গুলো আমরা দেখলাম যে তারা যে দৌড়াচ্ছে লোকগুলো, তারা কোথায় থেকে আসলো, কোথায় যাচ্ছে, এটাকে আপনার আমার মতো সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন জাগে না? জি জনাব মাসুদ রহমান সাহেব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলেছেন। আপনার জাপানের সময় মেবি অলমোস্ট একটার কাছাকাছি। একদম শেষ একটা কোশ্চেন করব, লাস্ট একটা কোশ্চেন। আসলে এইটা আমার মাথায় ছিল একটু আগে, আমি একদম মন ভোলা মানুষ, একটু আগে মাথায় ঘুরপাক খাচ্ছিল, বাট এখন মনে নাই। যাই হোক জনাব মাসুদ রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনার পাশে এক ভাই, মেবি তার কাছ থেকে 2-1টা কথা শুনতে পাচ্ছি, তার বা ওনার আমাদের দেশের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কিনা? উনি মেবি আপনার রুমমেট বা হচ্ছে সহকর্মী হতে পারে, বা আপনার ভাই ছিল বের হয়ে গেছে, অলরেডি বের হয়ে গেছে, এখন নাই ভাইয়া। তো আমার এখানে অনেক রাত হয়ে গেছে, আজকের মতো এখানে শেষ করে দেন। একদম মাসুদ রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি সারাদিন কাজ করেছেন, কাজ শেষে আমাদেরকে এত লম্বা সময় দিয়েছেন, দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আপনার দল সম্পর্কে বলেছেন,
সবকিছু মিলে আপনাকে অনেক অনেক ভালোবাসা। দেশের বাইরে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এখন অ্যাটলিস্ট ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান দেশ পুনর্গঠনের জন্য। এই প্রত্যাশাই করি যে আপনি সবসময় নিরাপদে থাকুন। অসংখ্য ধন্যবাদ জনাব মাস্টার মশাই। আপনাকেও ধন্যবাদ। যারা লাইভটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আমরা এখনই বিদায় নিচ্ছি। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দোয়া রইল। হোপফুলি বাংলাদেশ সুন্দর একটি একদম দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, ট্রাফিক জ্যাম মুক্ত, ওভারঅল প্রত্যেকটা মানুষের যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা তার উপদেষ্টা মন্ডলীদের নিয়ে খুবই শীঘ্রই মাথা উঁচু করে বিশ্বের দরবার দাঁড়াবে, এই প্রত্যাশাই রইল। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ।